ফেসবুকে স্ট্যাটাস দিল যে ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো, কিংবা কোনো মেয়ে লিখলো যে হে সখা মম হৃদয়ে রহ। আবার 4 দিনের দিন যখন ব্রেকআপ হয়ে গেল তখন লিখলো কেটেছে একেলা বিরহের বেলা আকাশ কুসুম চয়নে। সুতরাং আমাদের মানবিকতার দিকে মনের অনুভূতিতে এমন কোনো অবস্থা নেই যেখানে রবীন্দ্রনাথ বিরাজমান নয়, সেটা গান দিয়ে হোক, কবিতা দিয়ে হোক। দেবারতির বলার থেকে প্রথম উপলব্ধি হলো গলায় সুর থাকলে অনেক সুবিধা হয়। তো আমি হাজারো চেষ্টা করলেও এই বাচনভঙ্গি নকল করতে পারবো না, কারণ আমি যদি গান ধরার ধৃষ্টতা দেখাই মুহূর্তের মধ্যে হল খালি হয়ে যাবে। তো বাহ, ভারী সুন্দর বললে দেবা। জনপ্রিয় মানে যদি প্রাসঙ্গিক না হয় তাহলে আমরা এতদিন অক্সিজেন নিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, তাহলে অক্সিজেন তো খুবই জনপ্রিয় হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, তাহলে আর আমরা অক্সিজেনটাকে আর নিঃশ্বাসে নেব না, এবার থেকে বরং নাইট্রোজেন নিয়ে আমরা নিঃশ্বাস নেব, সেটা তো হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে রবীন্দ্রনাথ কখনোই একজন শুধুমাত্র সাহিত্যিক নন, শুধু সাহিত্যের মানদণ্ডে রবীন্দ্রনাথকে মাপা যায় না। রবীন্দ্রনাথ ঠাকুর যতটা জনপ্রিয় ততটা আজকের দিনে প্রাসঙ্গিক নন। এটি আবেগের নয়, বাস্তবতার বক্তব্য। আজ স্কুলে ছাত্রছাত্রীরা রবীন্দ্রসঙ্গীতের তর্জমা যায়, বিশ্ববিদ্যালয়ে তার দর্শন পড়ে না, বরং শুধুই আবৃত্তি শেখে। প্রথমে একটা গল্প দিয়ে শুরু করি। সেদিন ছিল খুব হাওয়ার রাত, খোয়াই জুড়ে রাস পূর্ণিমার গোল হলুদ চাঁদের আলো। হঠাৎ করে শান্তিনিকেতনে একটা টেলিগ্রাম এলো এবং জব্বার পকেট থেকে টেলিগ্রামটা বার করে কবি কিছুক্ষণ পূর্ণিমা চাঁদের দিকে চেয়ে রইলেন। তারপর উদাস চোখে তার সচিব নেপালচন্দ্র রায় তাকে দিয়ে বললেন, এই নিন নেপালবাবু, আপনার ড্রেন তৈরির টাকা। অর্থাৎ নোবেল পুরস্কার এসেছে, নোবেল পুরস্কার প্রাপ্তির টাকা দিয়ে প্রথম যেটা রবীন্দ্রনাথের মাথায় এসেছিল সেটা হচ্ছে শান্তিনিকেতনের ড্রেন তৈরি করতে হবে। আর এই রকম একটি মানুষকে নিয়ে আমাদের কিনা শুনতে হচ্ছে যে তিনি জনপ্রিয় কিন্তু প্রাসঙ্গিক নন। 1913 সালের সেই গভীর রাতে কবি একা পুরস্কার পাননি, এক পরাধীন উপনিবেশ প্রথমবার বিশ্বসভায় সাহিত্য দিয়ে নিজের খ্যাতিটাকে, ইপসিতা যেটা বলল খুব ভালো বলেছে, কিন্তু আমার মনে হলো ইপসিতার লজিকে দুটোর কথা বলবো। প্রথমত হচ্ছে জনপ্রিয় মানে যদি প্রাসঙ্গিক না হয় তাহলে আমরা এতদিন অক্সিজেন নিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, তাহলে অক্সিজেন তো খুবই জনপ্রিয় হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, তাহলে আর আমরা অক্সিজেনটাকে আর নিঃশ্বাসে নেব না, এবার থেকে বরং নাইট্রোজেন নিয়ে আমরা নিঃশ্বাস নেব, সেটা তো হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে রবীন্দ্রনাথ কখনোই একজন শুধুমাত্র সাহিত্যিক নন, শুধু সাহিত্যের মানদণ্ডে রবীন্দ্রনাথকে মাপা যায় না। রবীন্দ্রনাথ ওয়াজ দ্য গ্লোবাল থট লিডার। উনি কোনো ধর্মীয় বা রাজনৈতিক অবতার হতে চাননি যে তাকে আজকে কোথাও ছবি হয়ে ঝুলতে হবে কোনো মন্দিরে, তার দরকার নেই। রবীন্দ্রনাথ ছিলেন একজন বিশ্ব মানবতার, বিশ্ব আধুনিকবাদের প্রবক্তা, যিনি বলেছিলেন স্টপ লুকিং এট দ্য ওয়েস্ট অ্যান্ড বি ইয়োর অরিজিনাল, ইন্ডিয়া শুড ফাইন্ড হার সোল। এবার আসি যে কী কী দিকে রবীন্দ্রনাথ জনপ্রিয় সেগুলোতে। প্রথমেই আসি, জনপ্রিয় হলে যদি প্রাসঙ্গিক না হয়, সেটা আমাদের এখন সব থেকে বড় উদাহরণ হতে পারে রিস্ট ওয়াচ। কারণ এখন সবারই মোবাইল রয়েছে, কিন্তু তবু আমরা সবাই ঘড়ি পরি কেন? তার মানে এটা নয় যে আমাদের কাছে রিস্ট ওয়াচের প্রাসঙ্গিক নয়। কেউ নতুন এলেই যে পুরনোটা অবসোলেট হয়ে যাবে, এটা খুব ভুল। দ্বিতীয়ত বলি যে এবার আসি আমাদের মানুষের মনের দিকে। মানুষের মনে যে নবরস, আমাদের যে 9টা অনুভূতি হয় মনে, ভালোবাসা, দুঃখ, বেদনা, কষ্ট, অবিশ্বাস, প্রত্যেকটা ফেজে আমরা রবীন্দ্রনাথকে পাই। প্রত্যেকটা, এখনকার আমাদের জেন জি 3 মিনিটে প্রেমে পড়ে হয়তো ইনস্টাগ্রাম কি ফেসবুকে স্ট্যাটাস দিল যে ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো, কিংবা কোনো মেয়ে লিখলো যে হে সখা মম হৃদয়ে রহ। আবার 4 দিনের দিন যখন ব্রেকআপ হয়ে গেল তখন লিখলো কেটেছে একেলা বিরহের বেলা আকাশ কুসুম চয়নে।
সুতরাং আমাদের মানবিকতার দিকে মনের অনুভূতিতে এমন কোনো অবস্থা নেই যেখানে রবীন্দ্রনাথ বিরাজমান নয়, সেটা গান দিয়ে হোক, কবিতা দিয়ে হোক। আসি মেন্টাল হেলথের ব্যাপারে। এখন যেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে সে প্রতি 8 জনের মধ্যে একজন ডিপ্রেশনে ভুগছেন। এই নিয়ে কত কি আসছে, হুয়ের আসছে মেন্টাল অ্যাকশন প্ল্যান, আমাদের ভারত সরকারের আসছে টেলি মানুষ প্ল্যান। রবীন্দ্রনাথ সেই কবে 1914 সালে তার পুত্রকে লিখছেন, রথীন্দ্রনাথকে, আমার মাথায় মৃত্যুর চিন্তা আসছে। কি পাননি ভদ্রলোক জীবনে? স্ত্রী মারা গেছেন, পুত্র মারা গেছেন, কন্যা মারা গেছেন, বৌদি কাদম্বরী মারা গেছেন, একের পর এক শোক। তারপরও তিনি কিন্তু ফিলিং লো বলে ফেসবুকে কোনো স্ট্যাটাস দেননি, বরং তিনি নিজের কাছে নিজের যন্ত্রণাটাকে শিল্প বানিয়েছেন, যেটা এখনকার দিনে বলা হয় ক্যাথারসিস। নিজের যন্ত্র দিয়ে শিল্প বানিয়ে তার ওষুধ হিসেবে তৈরি করেছেন গীতাঞ্জলির কবিতাগুলোকে। যে গীতাঞ্জলির কবিতা আজও যদি আমরা পড়ি, সেগুলো যে কোনো মানুষের মানসিক স্বাস্থ্যের পক্ষে সেটা একটা বিরাট বড় ওষুধের প্রতিষেধকের কাজ করতে পারে। চলে আসি এরপর তার পরের জীবনে, যখন ইভেন তিনি নিজে পশ্চিমে যাচ্ছেন, সিগমুন্ড ফ্রয়েডের সঙ্গে দেখা করছেন, ফ্রয়েড যখন তত্ত্ব দিচ্ছেন যে ইড, ইগো আর সুপার ইগো, তখন উনি নস্যাৎ করে দিচ্ছেন ফ্রয়েডের তত্ত্ব। উনি বলছেন যে হোয়াই শুড ইউ অ্যাকসেপ্ট এভরিথিং দ্যাট ফ্রয়েড সেজ। তার কারণ উনি কবে তার আগে লিখে গেছেন, আলো অন্ধকারে যাই ডুবে ভেসে তুমি ছিলে সাথে। বুঝতেই পারছেন, এই লোক যদি আজকে বেঁচে থাকতেন তাহলে নেটফ্লিক্সে এনাকে নিয়ে একটা সিরিজ হতো, স্টে কাম উইথ রবীন্দ্র। ইফিতা বললেন যে মেয়েদের এখনকার সাম্যবাদ, বিনোদিনী, মৃণাল, চারুলতা, তখনকার দিনে উনি যে গল্পের চরিত্রগুলো বানিয়েছিলেন এক একটা তো ফেমিনিস্ট ম্যানিফেস্টো। বিনোদিনী তখনকার দিনের বাল্য বিধবা হয়ে সে নিজের প্রেমের কথা অসংকোচে প্রকাশ করছে, চারুলতা গৃহত্যাগ করছে, মৃণাল স্ত্রীর পত্রে লিখছে যে আমি আপনাদের ঘরের মানুষ হয়ে বসে থাকতে আসিনি। শুধু তাই নয়, চতুরঙ্গ নাটকের দিনেন সে পরিষ্কার জানাচ্ছে তার শরীরী চাহিদার কথা। তখনকার দিনে শুধুমাত্র তিনি কিন্তু সাহিত্য রচনা করেননি। আমি এখন সাম্প্রতিক জানিয়ে কাজ করছি, উল্লাসকর দত্ত আসামিনী শিলচরে তার মহাপ্রয়াণ হয়েছিল। উল্লাসকর দত্তকে যখন আলিপুর আদালতে ফাঁসির সাজা দেওয়া হচ্ছে, তিনি গেয়ে উঠছেন, বিধির বাঁধন কাটবে তুমি এমনি শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান। যে ফাঁসির সাজা পেয়ে, মৃত্যুদণ্ড পেয়ে, এবং ইপ্সিতা কমলা ভট্টাচার্যর নাম বললো, কমলা ভট্টাচার্য 16 বছরের একটি মেয়ে, শিলচরে যে এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার পরের দিনই ভাষা আন্দোলনে নিহত হয়েছিল। সে যখন মারা যাচ্ছে তখনও কিন্তু তার মুখে রবীন্দ্রসঙ্গীত ছিল। শুধু কমলা ভট্টাচার্যের নয়, কমলা ভট্টাচার্য, কানাইলাল নিয়োগী, আরও যে কজন 11 জন শহীদ, তাদের অনেকেরই মুখে ছিল রবীন্দ্রসঙ্গীত। সুতরাং রবীন্দ্রনাথ, যিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন, তখন যখন সবাই লালায়িত ছিলেন স্যার শোনার জন্য, তিনি পরোয়া করেননি। জালিয়ানওয়ালাবাগের জন্য তিনি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন নাইট উপাধি। তিনি বঙ্গভঙ্গের পরে শুধুমাত্র কাগজ কলম নিয়ে স্বদেশী সমাজ গড়ে তুলেছেন। তিনি রাখি পরিয়েছেন। বঙ্গভঙ্গের সময়কার কাগজের আর্টিকেল পড়লে জানা যায় যে যেদিন বঙ্গভঙ্গ হচ্ছে অফিসিয়ালি 16ই অক্টোবর 1905, সকাল থেকে হিন্দু মুসলিম উঁচু নিচু জাত নির্বিশেষে একে অন্যের হাতে রাখি পরিয়ে বোঝাচ্ছে যে হিন্দু মুসলিম নাই, আমরা সবাই ভাই ভাই। কে বুঝিয়েছিলেন? রবীন্দ্রনাথ। সুতরাং এরকম সব কিছুতে এখানে বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুণাল সরকার রয়েছেন, তার সামনে চিকিৎসা নিয়ে কিছু বলাটা আমার ধৃষ্টতা। স্টিল বলবো যে এখন আমরা খুব কথা বলছি যে ADHD, অটিজম স্পেকট্রাম, বাইপোলার ডিসঅর্ডার, থেরাপি, কাউন্সিলিং। কত বছর আগে একজন মানুষ লিখে গেছেন, হৈমন্তী মেয়েটি ঠিক সাধারণ মেয়েদের মতো ছিল না। বলাই যে গাছকে ভীষণ ভালোবাসতো, উনি তাদের পাগল বলেননি, উনি তাদেরকে ভালোবেসেছেন। উনি তাদেরকে বলেছেন ওনারা অনন্য, ওরা আলাদা। সুতরাং সময়ের সঙ্গে কত সময়ের থেকে এগিয়ে থাকলে একজন মানুষ তখনকার দিনে, ইপ্সিতা বলল ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, ন্যাশনাল এডুকেশন পলিসিতে কী বলা হচ্ছে? এডুকেশন শুড বি লাইক আ প্লেয়িং। অত বছর আগে লোকটা শান্তিনিকেতনে কী করে গেছে? শান্তিনিকেতনে পাখি, গান, আশ্রমে বাগানের মধ্যে খেলতে খেলতে পড়াশুনো, কোনো রকম সিলেবাস ছাড়া। আমার তো মনে হয় যে NEP ইজ নাথিং বাট রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ভার্সন 2.0। সুতরাং এক্ষেত্রে আমি বলি যে এই রবীন্দ্রনাথ অপ্রাসঙ্গিক এই কথাটা একেবারেই ওই অক্সিজেন নাইট্রোজেনের মতো। সাম্প্রতিক যুগে যেখানে সব কিছুই সাময়িক, সেখানে ফেসবুক ক্যাপশন থেকে ইনস্টাগ্রাম রিল সবেতেই রবীন্দ্রনাথ এখনও ট্রেন্ডিং, এবং বাংলা সিনেমাও। তিনি ছিলেন কন্টেন্ট ক্রিয়েটার বিফোর দ্য কন্টেন্ট ক্রিয়েশন ওয়াজ আ কেরিয়ার।
তিনি এত বড় কন্টেন্ট ক্রিয়েটার ছিলেন এবং তার বিভিন্ন পংক্তি এখনও টেড টকে থিম হতে পারে। এবং আমি শিওর যে এখন যদি রবীন্দ্রনাথ থাকতেন, চ্যাট জিপিটির কোনো একটা সেকশন খুলতো টেগোর জিপিটি দিয়ে, এবং মুরাকামি হয়তো তাকে কোনো রকম ট্যাগ করে স্পটিফাইতে একটা টেগোর টক্স বানাতেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম হয়তো ক্রিয়েটিভ ইকোনমি, যেটা তিনি রুরাল ইকোনমিকে কীভাবে আপলিফ্ট করা যায় শান্তিনিকেতনের সেখানকার প্রান্তজনের মানুষদের দিয়ে তিনি দেখিয়ে দিয়েছিলেন, তা থেকে হয়তো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কিছু একটা শিখতে পারতেন। এখন যাকে আমরা বলি পরিবেশের গ্রেটা থুনবার্গ, হাউ ডেয়ার ইউ, কতদিন আগে সেই মানুষটা বৃক্ষরোপণ উৎসব করে গেছেন শান্তিনিকেতনে। সুতরাং আমরা কিছুই করছি না, উই আর জাস্ট লিভিং আন্ডার হিজ শেড। সুতরাং আজকের দিনে রবীন্দ্রনাথ অত্যন্তভাবে প্রাসঙ্গিক, এবং আই এম শিওর যে এখন যদি রবীন্দ্রনাথ থাকতেন, ওনাকে তো এই সমস্ত জায়গায় রাখা হতোই। উনি কান উৎসবেও যেতেন, মেটগালাতেও যেতেন, এবং সেখানে গিয়ে তার নামে খবর হতো যে টেগোর ডিড নট dress for the occasion dressed itself for him. Thank you. নমস্কার। বাহ, তো দেবারতীর বলার থেকে প্রথম উপলব্ধি হলো গলায় সুর থাকলে অনেক সুবিধা হয়। তো আমি হাজারও চেষ্টা করলেও এই বাচনভঙ্গি নকল করতে পারবো না, কারণ আমি যদি গান ধরার ধৃষ্টতা দেখাই মুহূর্তের মধ্যে হল খালি হয়ে যাবে। তো বাহ, ভারী সুন্দর বললে দেবারতী। রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ভাষার রক্ষাকর্তা বা বাংলা ভাষার জনক বলে অতি মূল্যায়ন করলে ভাষা আন্দোলনের শহীদ ও অন্যান্য মহারথীদের ভূমিকা খাটো হয়ে যায়। আমি সেই অর্বাচীন অন্তত নই যে বলবে কোথাও দাঁড়িয়ে যে রবীন্দ্রনাথ অপ্রাসঙ্গিক, কিন্তু আমি সেই নিম্ন মেধার এক যুবক যে বলতে চাই চিৎকার করে, রবীন্দ্রনাথ যে স্বপ্ন দেখেছিলেন, রবীন্দ্রনাথ যে দেশ এবং কালের কথা বারবার করে বলে গেছেন, সেখানে তিনি আজকের দিনে দাঁড়িয়ে অপ্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিক। রবীন্দ্রনাথ কতটা জনপ্রিয়? রবীন্দ্রনাথের গান জনপ্রিয়। সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় চেয়েছি প্রাণ ভরে, এটাই রবীন্দ্রনাথ। কিন্তু গানের বাইরে কি আছে রবীন্দ্রনাথ? প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের নাতির বিরুদ্ধে এক কৃষকের নাতিকে লাগিয়ে দেওয়া হয়েছে। এবার প্রিন্স দ্বারকানাথ ঠাকুরকে অর্থনৈতিকভাবে পরাধীন হওয়ার কারণ রাজা রামমোহন রায় এবং দ্বারকানাথ ঠাকুর, তার নাতি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি কৃষকের নাতি রায়, তো আমি মানব কেন? প্রাসঙ্গিকতার মধ্যে একটা সংখ্যাগরিষ্ঠতা, একটু মেজরিটিজমের একটা কিরকম গন্ধটন্ধ আছে। আমি সেজন্য প্রাসঙ্গিকতা পছন্দ করি। এই উগ্র জাতীয়তাবাদ নিয়ে, এই মানবজাতির সংকট নিয়ে তিনি লিখেছিলেন, প্রসঙ্গটা তখনই আসছে যদি তার একটা কথাও একদিনের জন্য মানা হয়ে থাকে। দীপশিতা অমিতাভ বচ্চনের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের তুলনা করছেন। পথের পাঁচালী কতজন দেখেছেন আর বেদের মেয়ে জ্যোৎস্না কতজন দেখেছেন? সেইটাতেই এই কম্প্যারিজনেই বোঝা যায় যে আমাদের সমাজে সবসময়ই যেটা ডেলিকেট জিনিস, যে বিরিয়ানি আমরা যেমন রোজ খাই না, ডাল ভাত রোজ খাই, তেমনি যেটা আমাদের ডেলিকেট জিনিস সেটা একটা সমাজের একটা শর্ট পোর্শন বা ন্যারো পোর্শনে সেটাকে দেখেন। সেই জন্যই বই এখনও শিক্ষিত মানুষরাই পড়েন, বা বই এখনও ইন্টেলেকচুয়ালরাই পড়েন। বই যারা ব্লগ করে বা যারা ভিডিও দেখে তারা অতটা যে বই পড়েন সেটা নয়। দ্বিতীয় আসি শুভ্রজিৎ ভট্টাচার্য। তিনি তার বক্তব্যে মনে হলো যে মানুষের এভিল সাইড, যেটা আমরা কি খারাপ কাজ করেছি তার জন্য রবীন্দ্রনাথ কেন দায়ী হতে যাবেন? রবীন্দ্রনাথ একজন গুরুর মতো, তিনি গুরুকুল বানিয়েছিলেন, তিনি একজন আশ্রমিক, তিনি একজন প্রাচীন ঋষির মতো দর্শন, শিক্ষা, পরিবেশ, চেতনা, জাতীয়তাবাদের ধারণা, যে দেশপ্রেম, সমস্ত কিছুর আমাদের উনি শিক্ষা দিয়ে গেছেন। আমরা সেটা শিখতে পারিনি, সেই ফলটা তো রবীন্দ্রনাথকে দেয়া যায় না। আর চুল ছেঁড়ার কথা যদি বলতে হয়, রবীন্দ্রনাথের শ্মশানে যখন উনি নিয়ে যাওয়া হচ্ছে শ্মশানে, তখন চুল ছিঁড়ে নেওয়া হয়েছিল, সেটা কি রবীন্দ্রনাথের ফল্ট? মানে যীশু খ্রিস্টকে যে ক্রুশে বিদ্ধ করা হয়েছিল সেটা কি যীশু খ্রিস্টের ফল্ট? নাকি কাদম্বিনী গঙ্গোপাধ্যায় যখন প্রথম ডাক্তার হয়েছিলেন, তাকে নিয়ে যখন কাগজে লেখা হয়েছিল, একটি বিখ্যাত তখনকার সংবাদপত্রের সম্পাদক, যে নারী রাতে রোগী দেখতে যায় সে বারবনিতা ছাড়া আর কি, সেটা কি কাদম্বিনীর ফল্ট? মানে সমাজে সবসময় তারাই পায়োনিয়ার হন যারা সমাজের চেয়ে এগিয়ে থাকেন, তারা টর্চ বিয়ারার। সমাজ যদি তাদেরকে না অ্যাকসেপ্ট করতে পারেন সেটা তাদের ফল্ট নয়। আচ্ছা, এবার আসি অর্কপ্রভুর কথায়। অর্কপ্রভুদা উনি তো পুরোটাই এটাকে জাতীয়তাবাদের এবং ভারত সরকারের আঙ্গিকে বললেন, কিন্তু রবীন্দ্রনাথ শুধুমাত্র
ভারতীয়দের নয়, রবীন্দ্রনাথ শুধুমাত্র বাঙালিদের নয়। আজকে হার্ভার্ড থেকে কেমব্রিজ, ঢাকা থেকে অস্ট্রেলিয়ার কোনো কুইন্সল্যান্ড, না আপনি মক করতে পারেন না, দিস ইজ নট পলিটিক্যাল ডিবেট, দিস ইজ নট ডিজার্ভিং। এটা কখনো হতে পারে না। এখনো রবীন্দ্রনাথের উপর পিএইচডি করে কত কত মানুষ তারা পড়াচ্ছেন। আর শেষে আসি যে অশোক দেব, তার কথায় কয়েকটা যে পপুলার ওয়ার্ক, ক্লাসিক্যাল ওয়ার্ক, যখন হিটলার যখন প্রচণ্ড অত্যাচার চালাচ্ছে নাৎসি বাহিনীদের নিয়ে, তখন কিন্তু রবীন্দ্রনাথ লিখেছিলেন সভ্যতার সংকটে যে সমগ্র মানব জাতির একটা ক্রাইসিস উৎপন্ন হয়েছে। এবং অশোকদেব আরও নানা বিকৃতকরণ করেছেন। আমার ওনার বক্তব্য শুনতে শুনতে একটা খুব চালু গল্প আমি আমার ছেলেকে, আমার ছেলের 5 বছর বয়স, তাকে বলি। সেটা হচ্ছে যে একটা ভেড়া একটা জায়গায় জল খেতে গেছে, তার ওপরে একটা নেকড়ে এসছে এবং সেই নেকড়েটা বলছে তুই আমার জল নোংরা করছিস কেন? তো ভেড়া বলছে যে আমি কি করে আপনার জল নোংরা করবো, আমি তো নিচে রয়েছি। বলছে তুই করিসনি, তোর ঠাকুরদা করেছে। তো সেটা আমার খুবই মনে হলো যে রবীন্দ্রনাথ কি করেছেন সেটা তার তার ঠাকুরদা কি করেছেন, তার ঠাকুরদা পুঁজিবাদী শক্তি ছিলেন, এটা এর থেকে হাস্যকর যুক্তি আমি আর শুনিনি। শেষে আসি বঙ্কিমচন্দ্রের কথায়। এবার শেষ করতে হবে। হ্যাঁ, লাস্ট বঙ্কিমচন্দ্রের কথায়। বঙ্কিমচন্দ্র নিজেও কিন্তু সরকারি চাকুরে ছিলেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, যে কারণে আনন্দমঠের পরের সংস্করণে যে হিন্দু মুসলিম যারা সবাই জমি মানে ইংরেজ কেটে উনি জবন করেছিলেন নিজের চাকরি বাঁচানোর জন্য। সুতরাং বঙ্কিমচন্দ্রকে দিয়ে রবীন্দ্রনাথকে ডিফেন্ড করাটা একেবারেই ঠিকঠাক লাগলো না। সবশেষে বলবো সম্মানীয় জহর সরকার, তার প্রতি আমার কোনো কথা বলা সাজে না, অত্যন্ত ধৃষ্টতা। তবু আমি একটা কথাই বলবো যে উনিও কিন্তু যেটা বলেছেন সেটা হচ্ছে আমাদের রেসপন্সিবিলিটি লাইজ আপন আওয়ার সাইড। আমাদের অ্যাকসেপ্টেবিলিটি, আমরা অ্যাকসেপ্ট করতে পারিনি, আমরা আমাদের সরকার তাকে সম্মান জাগাতে পারিনি। যেরকম আমাদের আন্দামানের প্রচুর বিপ্লবীকে, সেখানে বাঙালিদের কোনো নাম নেই, কুচি কুচি করে লেখা, অথচ সেখানে যে মুচলেখা দিয়েছিল সরকারে তার নামে এয়ারপোর্ট। সেটা সরকারের, সেটা রাজনৈতিক দলের, সেটা প্রশাসনের, সেটা সাধারণ মানুষের অকৃতজ্ঞতা, রবীন্দ্রনাথের নয়, উল্লাসকর দত্তের নয়, বারিনচন্দ্র ঘোষের নয়। নমস্কার।